ভাবুন তো, একটা ট্যাঙ্ক যেটা ঘন্টায় ৮০ কিলোমিটার স্পিডে ছুটতে পারে, ১০ কিলোমিটার দূর থেকে টার্গেটে হিট করতে পারে, আর ছোটখাটো মিসাইলের আঘাতেও গায়ে আঁচড়ও পড়ে না। সেই ট্যাঙ্ক যদি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে চলে আসে, তাহলে দক্ষিণ এশিয়ার পুরো সামরিক মানচিত্রটাই কি বদলে যাবে না? আর ঠিক এই প্রশ্নটাই এখন দিল্লি থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত সবাইকে ভাবাচ্ছে। কি হচ্ছে, কেন হচ্ছে, আর এর শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে? পুরো ব্যাপারটা বুঝতে হলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, গত কয়েকদিনে একটা খবর আন্তর্জাতিক মিডিয়ায় বেশ জোরে সোরে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে গেছেন। এখন একটু চিন্তা করে দেখুন, একটা দেশের সরকার প্রধান অন্য একটা দেশে গেলে সাধারণত কি হয়? বাণিজ্য চুক্তি হয়, কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়, হয়তো শ্রমবাজার নিয়ে কথা হয়। কিন্তু এবার ব্যাপারটা সেই গতানুগতিক ধারার বাইরে চলে গেছে। আন্তর্জাতিক মিডিয়ায় বেশ কয়েকটি সূত্র দাবি করা হচ্ছে যে এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে প্রতিরক্ষার সহযোগিতা। আরও স্পষ্ট করে বললে, বাংলাদেশ মালয়েশিয়ার কাছ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটল ট্যাঙ্ক, সাজোয়াজান এবং অত্যাধুনিক এমফিভিয়াস মিলিটারি ভেহিকল সংগ্রহের বিষয়টি আলোচনার টেবিলে আনতে পারে। এখন কেউ কেউ হয়তো ভাবছেন, মালয়েশিয়া ট্যাঙ্ক, এটা কি করে সম্ভব? মালয়েশিয়া তো একটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, পাম অয়েল আর ইলেকট্রনিক্সের জন্য পরিচিত। তাদের কাছে আবার ট্যাঙ্ক কোথা থেকে আসলো? আর ঠিক এখানেই গল্পটা চমকপ্রদ হয়ে ওঠে। বন্ধুরা, পৃথিবীর বেশিরভাগ মানুষ যখন অস্ত্র তৈরির কথা ভাবে, তখন তাদের মাথায় আসে আমেরিকা, রাশিয়া, চীন কিংবা ফ্রান্স। কিন্তু গত ২ দশকে মালয়েশিয়া নীরবে, কোনো বড় হইচই না করে নিজেদের একটি শক্তিশালী ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। এটা অনেকটা সেই ছাত্রের মতো যে ক্লাসে চুপ করে বসে থাকে, কেউ তার দিকে তাকায় না, কিন্তু পরীক্ষার রেজাল্ট যখন বের হয় সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। মালয়েশিয়া বর্তমানে বিশ্বমানের সামরিক সরঞ্জাম অ্যাসেম্বল এবং কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ম্যানুফ্যাকচারও করছে। তারা দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং বিভিন্ন দেশের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির আওতায় কাজ করছে। আর এর মধ্যে যেটা চোখে পড়ার মতো, সেটা হলো K2 ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্কের মালয়েশীয় সংযোগ। এবার আসুন এই প্রযুক্তির ভেতরে ঢুকি। K2 ব্ল্যাক প্যান্থার নামটা শুনলে বোঝা যায় এটা সাধারণ কোনো ট্যাঙ্ক নয়। দক্ষিণ কোরিয়ার তৈরি এই ট্যাঙ্কটি বর্তমানে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড মেইন ব্যাটল ট্যাঙ্কগুলোর একটি বলে বিবেচনা করা হয়। এখন এর ভয়ঙ্কর দিকগুলো একটু বিশ্লেষণ করি। প্রথমত, গতি। এই ট্যাঙ্কটি ঘন্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। একটু ভাবুন, ৫৫ টনের একটা ইস্পাতের দানব ঘন্টায় ৮০ কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে। এটা অনেক দেশের হাইওয়ে স্পিড লিমিটেডের কাছাকাছি। যুদ্ধক্ষেত্রের এই গতি মানে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন, কারণ আপনি যখন পরিকল্পনা করছেন, ট্যাঙ্কটা ততক্ষণে আপনার সামনে এসে দাঁড়িয়ে গেছে। দ্বিতীয়ত, আক্রমণ সক্ষমতা। এতে লাগানো আছে ১২০ মিলিমিটার স্মুথ বোর কামান। এই কামানের রেঞ্জ প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সহজ ভাষায় বললে, আপনি যদি একটা শহরের এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন, এই ট্যাঙ্ক অন্য প্রান্ত থেকে আপনাকে নির্ভুলভাবে আঘাত করার ক্ষমতা রাখে। তৃতীয়ত, রক্ষা কবচ। এখানেই আসল চমক। K2-তে ব্যবহার করা হয়েছে মাল্টিরিয়াল কম্পোজিট আর্মার, অর্থাৎ একাধিক স্তরের বিশেষ উপাদান দিয়ে তৈরি সুরক্ষা ব্যবস্থা। বিভিন্ন সূত্র অনুযায়ী এই আর্মার এতটাই শক্তিশালী যে ছোটখাটো মিসাইলে আঘাত করলেও ট্যাঙ্কের তেমন কোনো ক্ষতি হয় না। এটা যেন একটা চলমান দুর্গ, যেটা একদিকে আক্রমণ করে, অন্যদিকে নিজেকে রক্ষাও করে। চতুর্থত, রাতের যুদ্ধ। উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল সেন্সর আর অত্যাধুনিক নাইট ভিশন প্রযুক্তি, এই তিনটি জিনিস মিলে K2-কে রাতের যুদ্ধে কার্যত অপ্রতিরোধ্য করে তুলেছে। যখন শত্রুপক্ষ অন্ধকারে কিছুই দেখতে পায় না, এই ট্যাঙ্ক তখন দিনের আলোর মতো স্পষ্টভাবে দেখতে পায় এবং আক্রমণ করতে পারে। শুধু ট্যাঙ্কই নয়, বিভিন্ন সূত্রে আরেকটি বিষয় আলোচনায় উঠে এসেছে, অ্যামফিবিয়াস ভেহিকল। এবার একটু ভূগোলের দিকে তাকানো যাক। বাংলাদেশের মানচিত্রটা যদি মাথায় আনেন, দেখবেন পুরো দেশটাই নদী, খালবিল, জলাভূমি আর উপকূলীয় এলাকায় ভরা। এমন একটা ভৌগোলিক কাঠামোতে শুধুমাত্র মাটিতে চলা সামরিক যান দিয়ে কাজ হয় না। এখানে এমন কিছু দরকার যেটা মাটি থেকে সরাসরি নদীতে নামতে পারে, নদী পার হয়ে আবার মাটিতে উঠে যুদ্ধ চালিয়ে যেতে পারে। আর ঠিক এই কাজটাই করে এমফিবিয়াস ভেহিকল। বিভিন্ন প্রতিবেদন অনুসারে এই ধরনের সামরিক যান মাটিতে ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার এবং পানিতে ঘন্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে সক্ষম। এগুলোর মধ্যে মেশিনগান লাগানো থাকে এবং ভেতরে ৮ থেকে ১০ জন সৈন্য পর্যন্ত বহন করা যায়। এখন একটু গভীরভাবে চিন্তা করুন, বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে এই ধরনের যান মানে কি? মানে হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, কোনো নদী আর বাধা থাকছে না। দ্রুত সেনা মোতায়েন, উপকূলীয় নিরাপত্তা, এমনকি প্রাকৃতিক দুর্যোগ উদ্ধার অভিযান, সবকিছুই এই যান গেম চেঞ্জার হতে পারে। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এই খবরগুলো প্রকাশ হওয়ার পরপরই ভারতীয় মিডিয়ায় একটা তোল পার শুরু হয়েছে। বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি কিছু সূত্রে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ তার নিজের প্রতিরক্ষা শক্তি বাড়ালে ভারতের এত মাথা ব্যথা কেন? এর উত্তর লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে। দশকের পর দশক ধরে এই অঞ্চলে ভারত একক সামরিক পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছে। প্রতিবেশী দেশগুলোর সামরিক দিক থেকে তুলনামূলক দুর্বল ছিল, কিন্তু এখন যদি বাংলাদেশ K2 ব্ল্যাক প্যান্থারের মতো ট্যাঙ্ক এবং অ্যাম্ফিবিয়াস ভেহিক্যাল সংগ্রহ করে, তাহলে সে ভারসাম্যটা নড়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে K2 মানের ট্যাঙ্ক ভারতের নিজের কাছেও খুব একটা নেই। ভারতের মূল ব্যাটল ট্যাঙ্ক হলো অর্জুন এবং T-90, এগুলো শক্তিশালী এবং প্রযুক্তিগত দিক থেকে K2 এর সাথে তুলনা করলে বেশ কিছু জায়গায় পিছিয়ে আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তাই যদি বাংলাদেশ এই ক্যাটাগরির অস্ত্র পায়, সেটা ভারতের জন্য কৌশলগত অস্বস্তিকর। বন্ধুরা, এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, এখন পর্যন্ত বাংলাদেশ বা মালয়েশিয়া কোনো পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই এই মুহূর্তে এগুলো সবই সম্ভাবনার পর্যায়ে আছে। কিন্তু সম্ভাবনা মানে এই নয় যে এটা গুরুত্বহীন, কারণ বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় ঠিক এভাবেই। একটা সফর, একটা আলোচনা, একটা সংকেত, আর তারপর সবকিছু বদলে যায়। বাংলাদেশের দিক থেকে এই পদক্ষেপ যদি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে এটা শুধু অস্ত্র কেনা নয়, এটা একটা কৌশলগত বার্তা। বার্তাটা হলো বাংলাদেশ আর শুধু সাহায্য নির্ভর প্রতিরক্ষা দুর্বল কোনো দেশ থাকতে চায় না, সে নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে চায়। আরেকটি মজার তথ্য হলো, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিকট ভবিষ্যতে মালয়েশিয়া সফর করতে পারেন। এটা কি কাকতালীয়, নাকি বাংলাদেশ মালয়েশিয়া ঘনিষ্ঠতার প্রতিক্রিয়ার ভারতও নিজের কূটনৈতিক চাল দিচ্ছে? সময় বলে দেবে। তাহলে পুরো বিষয়টাই সংক্ষেপে দাঁড়াচ্ছে এরকম: বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শুধু আনুষ্ঠানিক নয়, এর পেছনে প্রতিরক্ষা সহযোগিতার একটি বড় সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে। মালয়েশিয়া নিজেকে একটি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলেছে, যেটা অনেকেই জানে না। K2 ব্ল্যাক প্যান্থার এবং অ্যাম্ফিবিয়াস ভেহিক্যালের মতো অস্ত্র বাংলাদেশের ভূপ্রকৃতির সঙ্গে অসাধারণভাবে মানানসই। ভারত এই পুরো ব্যাপারটাকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে, কারণ এটা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। তবে কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সম্ভাবনা হিসেবে বিবেচনা করতে হবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, বাংলাদেশের উচিত এই ধরনের সামরিক সরঞ্জাম সংগ্রহ করা, নাকি মনে করেন প্রতিরক্ষার চেয়ে উন্নয়নে বেশি বিনিয়োগ করা উচিত? আপনাদের মতামত কমেন্টে জানান। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সবার আগে আপনি পান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।